তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আর আমাদের তো কাগজপত্র আপনার হাতে আসছে কম বেশি, সেখানে আমাদের যোগ্যতা সম্পর্কে আর নতুন করে আমরা কিছু বলতে চাই না। তো এই অফিসে একমাত্র যোগ্য লোক হলেন আপনি, আর আমরা যারা আছি সত্যিকার অর্থে আমরা সবকটি অযোগ্য। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা পরস্পরকে শুধু তেল দিই, কোনো কাজ হয় না, বিজ্ঞাপন হয়, আমাদের ক্রেতা পারে না, ঠিক জায়গায় গিয়ে মাল পৌঁছয় না, অফিসটা একটা নড়বড়ে অবস্থায় চলে এসেছে। তা আপনি যখন চলে আসলেন নতুন অফিসে, তখন নতুন করে আবার একটু সারা যাচ্ছে, ফিস করে সবাই কথা বলছে, সবাই ইয়ে করছে যার যার মতো করে। তো ওই তো শেষে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি হলেন কি একটা কমপ্লিট তেল ছাড়া পড়াটা যাকে বলে। তেল ছাড়া পড়াটা কিনা জানি না, তবে আমার মনে হলো এই মুহূর্তে আপনিও ওকে তেল দেওয়ার চেষ্টা করুন। আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের প্র্যাকটিস থেকে আমাদের সবাইকে বের তেল দেওয়া। আমি স্যার তেল ছাড়া পরোটা হয়েই থাকতে চাই। আমি চাই এই অয়েলিংটা স্টপ হোক। আশা করছি এটা আপনারা সবাই মাথায় রাখুন। জি স্যার, আমার যদি কোনো কাজ না থাকে আমি আসতে চাই। ঠিক আছে। জি স্যার, আমি একটা কথা বলি স্যার। প্লিজ বসুন। স্যার, ওনার পুরো কথাগুলো ঠিক ছিল না। বিজ্ঞাপনের ফলে আমাদের বিক্রি বেড়েছে পণ্যের। উনি যে বললো যে বিক্রি হচ্ছে না, এটা ঠিক না। আমাদের ঠিকই বিক্রি বেড়েছে এবং কোম্পানির অনেক প্রবৃদ্ধি বেড়েছে স্যার। বকুল ভাই, মানে এই লোক যে অনেক বড় তেল বাস, সেটা কিন্তু ম্যাডাম বলে গেছে। মানে উনিও যে ম্যাডামটা তেল দিতেছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। মানে উনি চাইছিল কি আমরা আলাদা করে উনি একটা জায়গা নিব, সেই সুযোগ কিন্তু আপনার হয় নাই। আপনারও যে তেল বাস সেটা ম্যাডামের কাছে প্রমাণ হয়ে গেছে। আপনিও আলাদা কোনো ফ্যাসিলিটি ম্যাডামের কাছ থেকে পাইতেছেন না। পেট্রোল মিয়া প্লিজ, মানে চেয়ারম্যানের অফিস কক্ষ মাথায় রাখবেন। আপনারা যান, যদি প্রয়োজন হয় আমি আপনাদের ডাকবো। প্লিজ যান। জি স্যার। আমি তোরা একটা কথা কব করে ফাঁক পকর বাঁচছিলাম না। এই যে তুই যে এই যে চাকরি বাকরিটা করতেছিস, এটা কি ঠিক করতেছিস? তোর কি পছন্দ হয়নি আমার চাকরি? না না, তুই তো আসলে জিনিসটা জানিস কিনা জানি না। সেটা হচ্ছে যে এই যে তিলে খাজা কোম্পানি, এর সাথে তো ডাইরেক্ট আমার আব্বার সাথে তো গ্যাঞ্জাম। শুধু বাপের সাথে না তো, এটা আমাদের 14 গোষ্ঠীর সাথে তো ছোটবেলা থেকে গ্যাঞ্জাম না। তুই কি সব কি ভুলে গেছিস নাকি না জানিস না? না না, আমি তো, আমাকে কেউ তো বলিনি, আমার বাপ চাচারা কেউ তো বলিনি, কত দেয়নি। কি হয়েছে? এই যে তিলের খাজা কোম্পানি, এটা তো তিলের খাজা বিক্রি করতো, পুরি ঠিক মতো খাতি পারতো না। তিলের খাজা বেচে তাই কোনো রকম 2 বেলা 3 বেলা জড়তো না খাবার, 1 বেলা খাতি পারতো। ঠিক আছে, এরপরে তারা কিরাম করে যেন ঢুকে পড়ছে তেলের বিজনেসে। এই তেলের ভিতরে এই আসল তেলের সাথে নকল তেল যে কিভাবে কেমনে মিশিয়ে এরা মনে কর হয়ে গেছে কলা গাছ। হ্যাঁ, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তারপরে দুর্নীতি যা শুরু করেছে সমানে, শুধু এই জমি কিনে মানুষের এই ভয়ভীতি দেখায়, তারপরে আরো জমি কিনে, এই করতে 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 বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছে তারা। মালিক হয়ে তারা দেখলো, বুঝলো যে কি হচ্ছে কি, যে আমাকে তো টাকা পয়সা হয়েছে কিন্তু মানিজ্যত
ক্লাস তো হয়নি, তখন তারা করেছে কি যে আমাদের সাথে পাল্লা দেওয়ার জন্য, আমরা তো সম্ভ্রান্ত ফ্যামিলি, আমাদের সাথে পাল্লা দেওয়ার জন্য কি করেছে, তারা আমাকে জমি জমা কেনার খুব চেষ্টা করেছে। আব্বার পেছনে যে কি পরিমাণ ঘোরাঘুরি করেছে, আমাকে বাড়িতে পর্যন্ত তেল মেল নিয়ে চলেছে, আবার লাথি দিয়ে তেল মেল সব ফালাই দিছে। হ্যাঁ, তারপরে তো এক খণ্ড তুমি ছাড়িনি, 30 ডবল টাকা দিতে চাইছে, বন্দা নিয়ে আসিছে টাকা, তারপর আব্বা একদম লাথি দিয়ে বাইর করে দিয়েছে। কিসের তোদের সাথে কিসের কোনো কারবারই হবি না। হ্যাঁ, এত সহজ। হ্যাঁ, তারপরে কি ওরা বিভিন্ন জায়গা থেকে চক্রান্ত শুরু করে দিয়েছে, ওদের আঙ্গুলে ঘি ওঠেনি, তারা আঙ্গুলটাকে বাঁকা করেছে, বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র করার, একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, বুঝছিস? আর তুই কি করলি, ওইটার ভিতরে ঢুকে বললি, যাদেরকে আমরা দূর দূর করে তাড়াই দিয়েছি আমাকে বাড়ি থেকে, তুই তাদের কি চাকর হলি? এটা কোন কথা? আরে মুসাফির, তুই তো বুঝতে পারতেছিস না, আমি কি এত সব ঘটনা জানতাম নাকি? তুই কোনোদিন আমাকে কয়েছিস, আমার বাপ চাচাকেও কয়েছিস, তাহলে আমি জানবো কি করে? হ্যাঁ, আমি জানলে পরে কি আমি একটু যেতাম না? জীবনও তো চাকরি করতাম না। হ্যাঁ, চাকরি আমার একটা দরকার ছিল, নানাবিধ কারণে দরকার ছিল, বা আমি তো এরকম অবস্থা জানলে তো আমি করতাম। স্যার, স্যার আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি, মানে কিরকাজ অয়েল মিল কোম্পানি লিমিটেড এটা দুরবস্থার মধ্যে করেছে। বিষয় সব কিছুই অবগত আপনি, যে আপনি আসার পরে আমি জানি না এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে আমি ক্লিয়ার না, কিন্তু আমাদের দেওয়ালি, আমাদের অফিস চত্বরে কাল নাগিনীর ছবি, বিষধর সাপ, কাল নাগিনী কেন আসতো, ছবিটা কারা দিল, রহস্যজনক। আরও যে বিষয়গুলো কানে আসছে, মানে আপনার ছবি, মানে ঠিক আমাদের যারা স্টাফ আছে, বিশেষ করে স্টাফ কেন, আমি আমার ছোটো ভাইয়ের কথা বলছি, তার সঙ্গে মনে ঠিক একটা ঘটনা ঘটেছে, সব মিলিয়ে অনাকাঙ্ক্ষিত। কেন ঘটছে, বিষয়টা কি যে বিস্তৃত হতো বলতে নেই। স্যার, কাল নাগিনের কনসেপ্টটা নিয়ে আমি একদমই ওয়ারিড না, আমি সেটা আসলে আমার মাথায় রেখছি না। আমার যেটা দেখার বিষয় স্যার, সেটা হচ্ছে ডিসিপ্লিন, যেটা এই কোম্পানি কেউই মেনটেন করছে না। মানে আমি আসলে হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি সবাই যেন ডিসিপ্লিনটা মেনটেন করে, রুলস রেগুলেশন মেনটেন করে চলে। এটার জন্য হয়তো আমি নানান সময় আমি এমপ্লয়িকে অনেক হার্ডলি কথা বলি, বাট ইট ইস টোটালি আনইনটেনশনালি। আমি আমার কাজটাই করছি, তাই আমি আমার কাজটাই করে যেতে চাই। স্যার, সাময়িক সময়ের জন্য কিছুটা বিশৃঙ্খলতা মনে হলো, আমার মনে হয় লং টার্মে আমরা আরো ভালো কিছু পাবো। কিন্তু আপনার সঙ্গে যে ছোট ছোট সংকটগুলো হচ্ছে, সেটা কি আপনি জানেন, মানে সংকটগুলো কোথায় যেতে পারে? স্যার আসলে ফার্স্ট অফ অল আমি কোনো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাইনি, এই জন্য আমি আমার এমপ্লয়ীদের থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে চলি। আপনি যেহেতু জানেন অলরেডি, তো এই জন্য হয়তো বা আমি সবার কাছে একটু রুড হতে পারি, বাট স্টিল আমি আমার কাজে আমি আমার কাজ করে যাব। স্যার আপনি আমাকে যাই বলেন, আমি যতদিন এই কোম্পানিতে আছি আমি আমার মতো করেই কোম্পানিটা চালাবো। আমার আপন ছোট ভাই, তার একটি বিজ্ঞাপনের ব্যাপারে আপনি সরাসরি যেভাবে অবস্থান নিয়েছেন, মানে আমি বলছি সেটাও কি আপনি বিবেচনায় নিয়েছেন? আপনার ছোট ভাই মানে আমাদের স্যার, অফিসিয়াল বিষয়গুলো উনি মেইল না করে বারবার আমাকে কল করে ডাকে, তো আমি এই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলেছি, স্যার আপনি যেহেতু এটা অফিসিয়াল বিষয়, আপনি আমাকে মেইল করেন, আমি মেইলে আপনাকে আনসার করব। এটা নিয়ে স্যার হয়তো একটু ডিস্টার্ব। আর স্পেশালি স্যার কুমকুম মিস আমার কাছে যেই কনসেপ্টটা নিয়ে এসেছিল, আমি ওইটা ডক্টরিং করি, অ্যান্ড আমার স্যার কনসেপ্টটা একদমই রিলেভেন্ট মনে হয়নি, এই জন্য আমি ফিডব্যাক দিই, ওনাকে কাটিয়ে দিই। উনি আমার ফিডব্যাকে কাজ না করে উনি উল্টো স্যারের কাছে কমপ্লেন করে দেয়। তো এই বিষয়গুলো নিয়ে স্যার আমি কাজ করছি, আর এই জন্য স্যার ছোট ছোট বিষয় নিয়ে অনেক সময় অনেকে অনেক ধরনের কমপ্লেন করতে পারে। স্যার এইটা টোটালি ইগনোর করতে হবে, এটা যদি আমরা ইগনোর করতে পারি তাহলে স্যার আমরা ফিউচারে ভালো কিছু করতে পারবো। আর স্যার আমার তো টোটাল ফোকাস আমার কোম্পানি নিয়ে স্যার, আমার কোম্পানি যেন একটা রুলস মেনটেন করে চলে, যেন একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, এটি স্যার আমার দরকার। ঠিক আছে, আপনি এটা বিবেচনা নিয়েছেন, এটা তো আপনার সেই টোটাল ক্ষমতা তো আপনাকে আমরা দিয়েছি,
প্রেসিডেন্ট আপনি এগোতে পারেনি। শুধু আমি এটা বলতে চাচ্ছি আহতের পরিমাণ বেশি যাচ্ছে, সেটাও মাথায় দিচ্ছি। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, আপনি যান। স্যার আসসালামু আলাইকুম, একটু ইন্টারাপ্ট করি স্যার। মুকুল সাহেব কি বলতে চাচ্ছেন? ওই জিএম ম্যাডামও তো এখানে আছেন, ভালোই হলো। স্যার আমার বোধহয় প্রমোশন হবে না, হয়তো ডিমোশন হবে, কিন্তু চাকরিও চলে যেতে পারে স্যার। কি বলছেন, চাকরিটা নেবে কি আপনার? জিএম ম্যাডাম বলেছেন। কি বলছেন? স্যার উনি যা বলছে আসলে আংশিক সত্য আর আংশিক ভুল। স্যার আমি এই জিনিসটা এক্সপ্লেন করছি। আমি ওনার ফাইলগুলো চেক করেছি আর আমার মনে হয়েছে উনি অ্যাকাউন্টেন্ট হিসেবে পারফেক্ট না। উনি নিজেও এই বিষয়টা নিয়ে আমাকে এক্সপ্লেন করেছে। কিছু কিছু জায়গায় স্যার আমি আমার হিসাবে কোনো কিছু ঠিক কথা না পাইনি স্যার। বেশ কিছু আমাকে শেষ করতে দিন। অ্যান্ড বেশ কিছু জায়গায় আমি যখন দেখেছি যে এই হিসাবগুলো ঠিক নেই, আমি তো ডেফিনেটলি ওনাকে কোয়েশ্চেন করবো যে জিনিসগুলো কেন ঠিক নেই। স্যার উনি অনেক অপ্রাসঙ্গিক উত্তর আমাকে দিয়েছে, যেটা আমার মনে হয়েছে যে উনি অ্যাকাউন্টেন্ট হিসেবে পারফেক্ট না, বাট কোম্পানির সাথে যদি মডেলিংকে উনি ফোকাস করে আমার মনে হয় উনি আরও বেশি ভালো করতে পারবে। স্যার আমার অ্যাকাউন্টিংয়ে কি ভুল হয় স্যার? আপনি তো জানেন আমাদের অনেকগুলো পাম্প আছে স্যার, ওরা হিসাব দিতে দিতে মাঝে মাঝে দেরি করে, যার জন্য উনি কিন্তু সম্পূর্ণ সত্য কথা এখানে বলেননি। উনি আমাকে যেটা বলেছেন ডেকে, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। এই গ্যাপগুলো আছে কেন, সেখানে কিন্তু যোগফলও নাই, কারণ আমি এই হিসাবগুলো পাম্প থেকে পাইনি, কারণ ওদের কাছে তো আর ওনার মানে কথা মতো ওরা তো আর ইমেল করতে পারে না, এবং ওদের একটু দেরি হয় কখনো কখনো, যার জন্য ওই জায়গাগুলি আমি গ্যাপ রেখে তারপরে যখন ওইটা ভরে তারপরে যোগফলটা দিই। কিন্তু আমি আজকে 30 বছর এই কোম্পানিতে আছি, কেউ আমার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ, আপনি পর্যন্ত স্যার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। আমি বুঝলাম না কোত্থেকে যে এই পয়েন্টসগুলি আসলো, মানে উনি কি মানে কি চাচ্ছেন সেটাও আমি ঠিক মতো বুঝতে পারছি না স্যার। এই আবার মডেলিংয়ের কথা বলছেন, মডেলিং তো আমি করছি স্যার, আপনার করছি না। প্লিজ, যে হিসেব যা করেছেন আমাদের সাথী করেছেন, এই বিষয়ে এখন না কথা বলুন। আমাদের বোর্ড মিটিং আছে, আমাদের ম্যানেজমেন্ট আছে, সব বিষয়ে আমরা কথা বলবো। ঠিক আছে স্যার, আমি তাহলে আজকে স্যার আমার খুব কষ্ট হচ্ছে স্যার, আমি কি বসতেও ইচ্ছে করছে না স্যার। মানে আপনাকে আমি কিভাবে বলবো, আমি 30 বছর ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করছি স্যার, তো এই কোনোদিন আমার বিরুদ্ধে কোনো আঙুল তোলেনি এবং আপনিও পর্যন্ত কোনো অভিযোগ করেন নাই। আর আপনি জানেন বাইরের কতগুলো কোম্পানির অফার আমার কাছে আছে এর থেকে বেশি বেতনের, কিন্তু আমি যাই নাই। কেন যাইনি? শুধু আপনাকে শ্রদ্ধা করি সেই জন্য না, আপনার প্রতি আমার একটা মায়া আছে স্যার। আপনি তো এখন আমি আর কি বলবো স্যার, আপনি সিদ্ধান্ত নিয়ে। তোর তো আসল ঘটনা এখনো বলিনি। কি হয়েছে বলতো? এই যে তিলে খাজা কোম্পানির যে মালিকের মাইয়ে আমার পিছনে ঘুরাঘুরি করে। বলিস না? হ্যাঁ, আমার পিছনে ঘুরাঘুরি করতেছে, আমি তো চান্সই দিই না, পাত্তাও দিনি। আমার বাপে জাগিরে লাতে দিয়ে বাইর করে দিছে বাড়িতে, তাকে আমি কোনো পাত্তা দেবো নাকি? হ্যাঁ, কি যে করছিস, শুধু নাকে দৌড়ে দিয়ে ঘুরাচ্ছি আর ঘুরাচ্ছি, ঘুরাচ্ছি আর ঘুরাচ্ছি। কেন তুই ঘুরাচ্ছিস কেন? ঘুরাবো না কিসের জন্য? তারা তো বুঝছিস। তোমার সাথে গল্প করতে করতে আমার মনে হচ্ছে যে আমার এখন আর অফিসে যেতে ইচ্ছা করতেছে না। মনে হচ্ছে যে আচ্ছা তোর কি সম্পর্ক তৈরি হয়েছে? মানে মায়াগুলো তো দেখতে তো সুন্দরী। সেটা তো আমি বলবো না, সেটা আমি বলবো না রে। আমি শুধু ঘুরোচ্ছি রে। আমি যে কি খেলোয়াড় সেটা তো আমাকে দেখে বুঝতে পারতেছিস না। না তুই একটু আগে কলেজে তুই সাধু শাস্তিছিস। ওই যে একটা সাধনা, এটাও একটা সাধনা, বুঝতে পেরেছিস? আচ্ছা যাক, অফিসে তো যাবি না, চল তোরা এক জায়গায় নিয়ে যাই। কোথায় যাবি?
কোথায় যে নিবো সেটা তো পারবো না। আর তুই না বললে আমি আমাকে বিক্রি করে দিতে পারিস। ওরা বিক্রি করলে কিছু পাবো না, ওটা আমার লস হয়ে যাবে। আমি কি এরকম ভাবেই যাবো নাকি? কোনো অসুবিধা নাই, গেলি ভালো লাগবি, সারা জীবন মনে থাকবি মুসাফিরের কথা। এই তুই কিন্তু আবার শয়তানি করে আমার সাথে কিন্তু খারাপ কিছু করাবি না। কি করাবো? এই কেউ কি কাউকে দিয়ে জোর করে খারাপ কিছু করাতে পারে? নিজে যদি খারাপ না হয় বেটা। এটা কিন্তু তুই একটা ভালো কথা বলেছিস। মানে আমি ভাবতাম যে তোর মধ্যে মানে একটু জ্ঞান বুদ্ধির অভাব আছে, কিন্তু সাধনা, সব সাধনা রে, ভালোই জ্ঞান বুদ্ধি আছে। ঠিক আছে, তবে একটা জিনিস আমি বুঝলাম যে তিলেখাজা কোম্পানির যে ইতিহাসটা, এটা নিয়ে চাচার সাথে আসলে কথা বলতে হবে। আমি তো একটা ভুলের সমুদ্রের মধ্যে ছিলাম, এটা কাটিয়ে উঠতে হবে। সেটাই অবশ্যই। তারা তো কিছুতেই আমাকে ফ্যামিলির আশেপাশেই দিতে পারে না, তাই না? তাহলে সেই যার ভিতরে তুমি কাজ করাটা এটা যায় না, একদম যায় না। তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড অনেক কষ্টে শ্রমে ঘামে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে এটি একটি প্রতিষ্ঠিত, সবার কাছে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান। কি দুর্ভাগ্য, এ প্রতিষ্ঠান আজকে এমন একটা সমস্যায় পড়ছে, এ যাবৎকালের ইতিহাসে তিলেখাজা কোম্পানি এভাবে পড়ে নাই। নিশ্চয়ই আপনারা অবগত। জি। আজ 2 মাস তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড একটু অস্থির, যা কখনো ঘটেনি তাই ঘটে চলেছে। আমি অবাক হয়ে গেছি, এই তিলেখাজার কোম্পানির দেওয়ালে কালনাগিনীর ছবি। আর আপনারা সবাই জানেন, কালনাগিনী যদি একবার ছবক দেয় মানুষ 1 মিনিটের ভিতরে মরে যায়। সেই বিষাক্ত কালনাগিনী আজকে সেই তিলেখাজাকে আঁকড়ে ধরেছে, যে কোনো মুহূর্তে চবল দেবে। আমি ভেবে পাচ্ছি না কিভাবে এখানে কালনাগিনী আসলো। প্লিজ, আপনার আর্টের লোক, আপনার গবেষণা করেন, ডিরেক্টর আমাকে একটু সহযোগিতা করেন। বস আমি একটু বলবো, মানে আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার যেটা মনে হচ্ছে বস, কাল নাগিনী কিন্তু কাল নাগ না, কিন্তু মানে কাল নাগিনী মানে হচ্ছে একজন অশুভ শক্তি, যে কিনা আমাদের এই অফিসে ঢুকে পড়েছে। আমার কাছে মনে হয় এটা একটা সংকেত, মানে বাইরে থেকে কেউ আমাদের এই কোম্পানিকে খারাপ নজরে দেখার চেষ্টা করছে বা ডাউন করার চেষ্টা করতেছে, এইটারই একটা সংকেত হিসেবে এই পোস্টার মনে হয় লাগানো হয়েছে বস। একদম ঠিক বলেছেন স্যার, আমি তো ভেবেই পাই না স্যার, মাত্র 2 মাস এখানে ছিলাম না, কি হয়ে গেছে, কি অফিস কি হয়ে গেছে স্যার। স্যার আমার কাছে তো মনে হতো এই অফিস শুধু একটা অফিস না, এটা ছিল একটা শাহজাহানের সাজানো বাগান স্যার। সেই সাজানো বাগান আজকে কেমন যেন মানে ধ্বংস হয়ে যাচ্ছে। স্যার আপনি জানেন স্যার, এই অফিসকে কখনো অফিস ভাবিনি, এটাকে নিজেদের গৃহ ভেবেছি স্যার, এটাকে ভালোবেসেছি। এই অফিসে প্রত্যেকটা জায়গায় স্যার আমাদের অবদান আছে স্যার, আমাদের সংস্পর্শ আছে স্যার। স্যার কষ্ট পেয়েছি স্যার, ওই যে আপনি বললেন কাল নাগিনী স্যার, সঠিক স্যার, নাগিনী সেটা তো সাইন অফ ব্যাড লাক স্যার, ছোবল দিচ্ছে স্যার। এই কালো ছায়ায় তার বিষাক্ত ছোবলে এই শাহজাহানের সাজানো বাগান স্যার তছনছ পেয়ে যাচ্ছে স্যার। আমাদের সবার এখন স্যার চোখ কান খোলা রাখতে হবে। এই যে সাপ বিষাক্ত ছোবল, এই ছোবলটা হচ্ছে আপনি। তুই তো পুরো তেলের কোম্পানির ভিতরে ডুবে ডুবে জল খাচ্ছিস। হ্যাঁ, কিভাবে এটা হলো? মানে যেহেতু আপনি বলছেন যে 26 তারিখ বুধবার নাই, তার মানে নাই। একজন মা যখন শিশুকে জন্ম দেয়, ওই জন্ম দেওয়ার কয়েক মিনিটের সাথেই তেলের সাথে তার জীবনের প্রথম সম্পর্ক তৈরি হয়। গুড। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।